আমার দেশের প্রধানমন্ত্রীর রুমের যদি টেলিফোন লাইন চুরি হয়ে যায় তাহলে আমার দেশের নিরাপত্তা কোথায়, মানুষের নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে আমি ওই দিন থেকে অনেক বেশি শঙ্কিত। বিএনপি আশা জায়গা নিয়ে যে জায়গাটা, সেটা হলো সে তার দলীয় কর্মী বাহিনী নেতা বা কাউকে কোনো অপরাধে যুক্ত হলে প্রশ্রয় দিচ্ছে না। তিনি বললেন এই ম্যান্ডেট তাদের আছে, নির্বাচনে জেতার মধ্যে দিয়ে তারা এই ম্যান্ডেট পেয়েছে, তারা প্রশাসক বসাবে। মানে এর চেয়ে বড় প্রতারণা কি হতে পারে? বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। তারা যদি সংশোধনী করবে তখন সংশোধন করতো, তারা তো সেখানে অন্তত 30 দিনের মতো সময় পেয়েছে, সংশোধন করে পাশ করতো। কিংবা তাদের যদি মনে হয় আরও ফার্দার এটা রেটিফাই প্রয়োজন, তাহলে তখন ওটা পাশ করে, মানে ধরেন এখন 0-তে আছে, ওইটাকে আপনি 50 নেন, আবার আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে 50 থেকে 80 করেন, 100 করেন, আগাতে থাকেন, কিন্তু আপনি এটা বাতিল করে দিলেন। আমরা মনে করি আপনি এটা আপনার ক্ষমতার অপব্যবহার করার জন্য, আপনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আপনার মতো করে প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, দুদক, মানবাধিকার কমিশন এগুলো চালানোর জন্য আপনি এই কাজটা করেছেন। এটা আমাদেরকে আশাহত করেছে। আমরা যখন দেখি যে এই বিভিন্ন জায়গায় প্রশাসক যে বসানো হচ্ছে, তাদের 31 দফায় দেয়া, তারা নির্বাচিত হলে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকারগুলো হস্তান্তর করবে। কিন্তু আমরা এখন দেখছি, ওই দিন দেখলাম অ্যানি ভাই, পানি সম্পদ মন্ত্রী, তিনি বললেন এই ম্যান্ডেট তাদের আছে, নির্বাচনে জেতার মধ্যে দিয়ে তারা এই ম্যান্ডেট পেয়েছে, তারা প্রশাসক বসাবে। মানে এর চেয়ে বড় প্রতারণা কি হতে পারে? একজন রাজনৈতিক ব্যক্তির স্টেটমেন্ট তো এটা কোনদিন প্রত্যাশিত না। উনি একজন সাফারার, ডিবি অফিসে তার সাথে আমার দেখা হয়েছে, তিনি জেলখানায়, তাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি যে এই মানুষদেরকে, তারা তো তখন আন্দোলনের সরাসরি আমাদের সাথে ছিল না, তারপরও তাদেরকে নিয়ে এসে বন্দি করে রাখা হয়েছে, আমরা তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। কিন্তু তারা ক্ষমতায় আসার সাথে সাথে ভুক্তভোগী মানুষরা যদি বলে যে এভাবে দলীয় সুবিধা বঞ্চিত হেরে যাওয়া নেতাকর্মীদেরকে পুনর্বাসন করা, এটা তাদের ম্যান্ডেট, নির্বাচনে জেতার ম্যান্ডেট, এটা তো আমাদেরকে আশাহত করে। আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি বাংলাদেশ ব্যাংক, এটার মধ্যে দিয়ে আপনার দেশটাকে সামনের দিকে আগাইতে হবে, আমার দেশের অর্থনীতি সবচেয়ে ভঙ্গুর, এটার জন্য শুধু আমি কেন চিন্তিত, আমি মনে করি বিএনপিও চিন্তিত, এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই। কারণ দিন শেষে দেশের অর্থনীতি খারাপ হলে আমরা সবাই এটার ভুক্তভোগী হব। তাহলে আপনার তো সবচেয়ে সেরা মানুষটাকে ওই বাংলাদেশ ব্যাংকের জায়গাটাতে বসাইতে হবে, যার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের অর্থনীতির রেগুলেশনের সবচেয়ে বড় জায়গাটা, যিনি নীতি নির্ধারক। কিন্তু আমরা সেখানে দেখলাম সেখানেও দলীয় কে কার কত আনুগত্য, এই বিষয়গুলো দেখা হলো। ইসলামের প্রসঙ্গটি তুলেছেন আমরা, যে তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, তার হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে দেখেন, বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ আসন যখন সরকারি দল পেয়ে যায়, তখন তারা একটু লাগাম ছাড়া হয়ে যায়। তখন বিরোধী দল চাইলেই তো আপনার একটা সেখানে আইনে পরিণত হওয়াকে আটকে দিতে পারবে না। বিরোধী দল সেই জায়গায় আপনি দেখেছেন ওয়াক আউট করেছে, বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না, এটা নিয়ে হট্টগোল হয়েছে। সেখান থেকে শেষ পর্যন্ত একটা দেখেন, বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হয় নাই, আমাদের রাজপথে গিয়ে প্রোগ্রাম করতে হয়েছে এই যে অধ্যাদেশগুলো, সেগুলো যেন আইনে পরিণত হয়, এটার জন্য। এটা তো আমরা কোনদিন চাইনি। তাহলে আমরা যেটা চাইনি সেটা পর্যন্ত আমাদের করতে হয়েছে, আমরা তো আমাদের জায়গা থেকে করছি। কিন্তু বিএনপি যদি এই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে এটার ভুক্তভোগী তো বিএনপিকে হইতে হবে, আমাদের সবাইকে হইতে হবে। এই জন্য ইভেন আমরা আজকেও মনে করিয়ে দিচ্ছি, আপনি দেখেন আজকে আপনার কোনো জায়গায় পেট্রোল পাম্পে আপনি লাইন পাবেন না। যখন ওই সংকটটা হলো 15 দিন 20 দিন, তার আগেও আপনি কোনো লাইন দেখেন নাই। তাহলে আগে পরে হঠাৎ করে কি ওহি নাজিল হয়ে গেল, বা মানুষ কিভাবে এতটা ভালো হয়ে গেল, কোনো সংকট নাই, মাঝখানে ওই কয়েকদিন সংকট ছিল। ব্যাপারটা সংকটের না, ব্যাপারটা হচ্ছে সংকট তৈরি করে এই সিন্ডিকেট, যেটার পিছনে পলিটিক্যাল ব্যাকআপ আছে, তারা দামটা বাড়ালো, তারা স্টক করলো, তারা রাতারাতি এক রাতে দাম বাড়ানোর মধ্য দিয়ে শত শত কোটি টাকা লাভবান হলো, এবং দ্বিতীয় দফায় জ্বালানির দাম বাড়ানো হলো। এখন আপনি দেখেন এই কাজগুলো অবশ্যই সরকার করছে, এবং যদি সরকার এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স না করতে পারে, তার মানে সরকার ওই নীতি নির্ধারণী পর্যায়টাতেও ব্যর্থ হচ্ছে। আপনি দেখেন যে বিগত 25 বছরে এই পরিমাণ, মানে 16 থেকে 18% বিদ্যুতের দাম কখনো বাড়ানো হয় নাই, একবারে এটা বাড়ানো হয়েছে। এই যে ধরেন একটা জিনিস বলছে যে 0 থেকে 50 ওয়াট বা 0 থেকে 75 ওয়াট পর্যন্ত বাড়ানো হয় নাই, তাহলে যারা গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদের এটা কষ্ট হবে না। আপনি বলেন ওই মানুষটা যে জিনিসটা খাবে, যে জিনিসটা উৎপাদন করবে, যে গাড়িতে করে চলবে, ওই মানুষটার প্রত্যেকটা শিল্প বলেন, বাণিজ্য বলেন, চাকরি বলেন, কৃষি, উৎপাদন, বন্টন, বিপণন, এই প্রত্যেকটা সেক্টরের সাথে যারা জড়িত, যারা এই বিদ্যুৎটা ব্যবহার করবে, তাদেরটা তো বেড়ে গেছে।
তাহলে ওই মানুষের একটা বাড়বে না? মানে এটা তো একটা সাইকেল, প্রত্যেকটা জায়গায় বাড়বে এবং প্রত্যেকজন এটার জন্য সাফারার। বিএনপির মাত্র 100 দিনে 250 খুন হয়েছে এবং এগুলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 600 টিআইবির প্রতিবেদন দেখলাম আমরা 605টি হত্যার, ইভেন বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিচ্ছে। আমরা আরেক জায়গায় আবার দেখলাম যে ওইখানে দেখাচ্ছে 800, এরকম দেখাচ্ছে। আমি সর্বনিম্নটা 250 ধরলাম। প্রত্যেক মাসে প্রায় 50% বাড়তেছে। এটা হচ্ছে এই যে সামগ্রিক মানুষের কর্মসংস্থানের যে অভাব, মানুষের মধ্যে জীবিকা নির্বাহের এই যে মানে খরচটা, এক্সপেন্সটা প্রতিনিয়ত বাড়ছে, এই যে চাপ, এইটা থেকে মানুষ সামান্য দেখবেন আপনি 1000 টাকার মাদকের জন্য খুনাখুনি হয়ে যাচ্ছে। আপনি সামান্য দেখবেন যে মানুষ 5000 টাকার একটা বিষয় ছিনতাই করতে গিয়ে মানুষকে মেরে ফেলতেছে। তাহলে এই চাপ কিন্তু শুধু বিএনপি সরকার আছে দেখে তাদের উপরে যাবে না। আমরা মনে করি এটার ভুক্তভোগী আমরা সবাই হব, বাংলাদেশ হবে। আমরা চাই বিএনপি এখান থেকে ঘুরে দাঁড়াক। না হলে দিন শেষে আমরা যদি সবাই সাফারার হই, কেউ এই সামনের যে আমাদের একটা অশনি সংকেত পুরো রাষ্ট্রর অস্থিতিশীলতার দিকে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এটা থেকে আমরা কেউ কাউকে বাঁচাতে পারবো না। 16.5 বছর ফ্যাসিবাদের আমলে এবং আগের 2 বছর বিএনপি যেভাবে নিপীড়িত হয়েছে এবং তারা নিজেরা ভুক্তভোগী হয়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেইগুলো তাদেরা যদি রক্ষা করে চলে এবং তাদের ভালো কাজে যদি এদেশের মানুষের সমর্থন থাকে, রাজনৈতিক বিরোধী দলগুলো বিরোধিতা করলেও এখানে খুব বেশি সুবিধা করতে পারবে না, মানুষ গ্রহণ করবে না। আর যদি বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে বিরোধী দলও সেই সুযোগ নেবে, এটা খুবই স্বাভাবিক। তবে সব কিছু বিরোধিতার জন্য বললে হয় না। ধরেন এই যে হত্যার সংখ্যাটা, যেটা সার্জিস বলল যে যদি মানুষের দ্রব্যমূল্য বাড়ে, তাদের যদি চাপ বাড়ে, তাদের আয় বাড়েনি, তাদের ব্যয় বেড়েছে, তাতে মানসিক অস্থিরতা বাড়বে এবং এক পর্যায়ে আত্মহত্যা, খুনোখুনি অস্থিরতাটা বাড়বে। এটা যে কোনো সোসাইটিতে এটা হয়, ঘটে। কিন্তু এই 3 মাসের জন্যই হঠাৎ করে এখন ওই কারণে বাড়ছে তা না, বরং এখন যদি খুন বেড়ে থাকে, সেই খুনটা বেড়েছে তাহলে গত 2-3 বছর বা আওয়ামী লীগের আমল থেকে শুরু করে তার ধারাবাহিকতায়। বিএনপির ইম্প্যাক্ট আমরা পরে বুঝতে পারবো। এই ধারাবাহিকতাটা কতদিন চলতে পারে? আরেকটা বলি, খুনের পরিসংখ্যানটাও যেভাবে এখন বাড়ছে, প্রতি মাসে 2-3 গুণ হচ্ছে, আসলে তা না। এইখানে প্রথম আলোর একটা পরিসংখ্যান বলতে বলতে আমি যেটা বের করলাম, দেখেন 2019 সাল থেকে আমি 10 বছরের চেয়েছি, 10 বছরের যেটা যে 3653, 20 সালে 3539, 21 সালে 3214, 22 সালে 3126, 23 সালে 3023, 24 সালে 4114, 25 সালে 3785, আর এইবার যদি এই 3 মাসে আপনার 250 বললো, আপনি বললেন টিআইবি কত বলেছে আরও বেশি, সেটাও হয়ে থাকে, তাহলে এই যে বছরওয়ারি পরিসংখ্যান সেই তুলনায় যে দ্বিগুণ বেড়েছে তেমন না। তবে যেটাই হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা বন্ধ করতে হবে। এই বর্ধিত হোক আর কমুক, সেটা কোনো মানে 5টা কমেছে এটা কোনো আশার খবর হতে পারে না। আমি অনেকখানি কমাতে পেরেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। এখন এই ক্ষেত্রে ধরেন বিএনপি তাদের মতো করে তারা ওই যে আগেই বলেছি একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, ঋণগ্রস্ত একটা সরকার পেয়েছে, দীর্ঘদিন ধরে এরকম অনাচার অবিচার করে একটা দেশকে ধ্বংস করে ফেলা হয়েছে, সেই অবস্থায় দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার মুখেই রোজা পড়েছে, রোজা ঈদে এই দেশে সিন্ডিকেট বাণিজ্য হয়। তার ওই সময়ের মধ্যেই ইরান, আমেরিকা, ইসরায়েল একটা যুদ্ধ পেয়েছে। সব মিলিয়ে সরকার যেই পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়ে তারপর যতটুকু স্ট্যাবল রেখেছে, সেটা তো তাদের চেষ্টার ঘাটতিতে আমরা খুব বেশি দেখিনি। কারো অনাকাঙ্ক্ষিত বক্তব্য আছে, কারো অনাকাঙ্ক্ষিত আচরণ আছে, এটা সত্য, কিন্তু সেটা খুব ম্যাসিভ আকারে বা আগের সরকারগুলোর মতো বড় না। বিএনপি আশা জায়গা নিয়ে যেই জায়গাটা, সেটা হলো সে তার দলীয় কর্মী বাহিনী, নেতা বা কাউকে কোনো অপরাধে যুক্ত হলে প্রশ্রয় দিচ্ছে না। এই তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারেও কোনো অনীহা দেখছি না। অভ্যুত্থানটা এটা শুধুমাত্র একটা স্বৈরাচার রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন না, বরং তার যে বৈশিষ্ট্যগুলো ছিল ওই বৈশিষ্ট্যগুলোর বিরুদ্ধে। কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল আধিপত্যবাদের কাছে মাথা নত করা, ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি এবং নিজের সব কিছু বিলিয়ে দেয়া, যেটা স্বৈরাচারের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বীকার করে গিয়েছিলেন যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। আমরা প্রত্যাশা করি যে বিএনপি সরকার, জাতীয়তাবাদী এই সরকার, তাদের দল অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী তারা অন্তত কোনো দেশের, কোনো রাষ্ট্রের সাথে এই নতজানু পররাষ্ট্রনীতিতে যাবে না। আমরা এই অল্প কিছু সময়ে কিছু সিমটম লক্ষ্য করেছি যেগুলো আমরা মনে করি যে ওই পথের দিকে হাঁটার একটা স্টার্ট। কিন্তু আমরা এটাও আশা করছি যে সেখান থেকে হয়তো বেরিয়ে আসা সম্ভব।
না হলে আমার ধরেন পুশিন হচ্ছে, এই পুশিন আপনি দেখবেন এটার জন্য 4 দিনে প্রায় 21টা জায়গায় পুশিন হয়েছে এবং 200 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছে। আমার পঞ্চগড় জেলার নো ম্যানস ল্যান্ডে এখনও 10 জন দাঁড়িয়ে আছে প্রায় 48 ঘন্টা ধরে। এখন পর্যন্ত সরকারের জায়গা থেকে যে স্টেটমেন্ট, সেখানে ভারতের হাই কমিশনারকে তলব করা থেকে শুরু করে হোক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, তাদের বিরুদ্ধে যে আমার সরকারের স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, যে বোল্ডনেসটা থাকা দরকার ছিল, সেটা আমরা পাই নাই। এটা আমাদেরকে আশাহত করছে। আমার সীমান্তে প্রতিনিয়ত হত্যাটা হচ্ছে এবং প্রতিনিয়ত হত্যা বাড়ছে, এটা আমাদেরকে আশাহত করছে। আপনি দেখবেন আমাদের এই 1 মাসে এই হত্যা কিন্তু অনেকগুলো হত্যা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বরং প্রত্যাশা করি যে সরকার, ভারত শুধু না, ভারত বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, আমাদের পররাষ্ট্রনীতি যেটা, আমাদের প্রত্যেক দেশের সাথে আমরা ওইটুকু আমাদের যে সম্মান, আত্মমর্যাদা, সমতা, এটাকে বজায় রেখে আমাদের পররাষ্ট্রনীতি থাকবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা আমরা একটু কম আশা করি, তার চেয়ে বেশি আমরা তার কাছে আশা করি তিনি সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তার যে ফোকাসটা দেয়া, তার আমার দেশের প্রধানমন্ত্রীর রুমের যদি টেলিফোন লাইন চুরি হয়ে যায়, তাহলে আমার দেশের নিরাপত্তা কোথায়, মানুষের নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে আমি ওই দিন থেকে অনেক বেশি শঙ্কিত। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আমার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে